কেমন হবে যদি এক হাস্য উজ্জ্বল প্রাণবন্ত মেয়ে ডিমনের প্রেমে আসক্ত হয়ে যায় এবং তার সাথে ঘটতে থাকে অদ্ভুত ধরনের পৈশাচিক ঘটনা। হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সামনে এক্সপ্লেইন করব এমন এক হরর থ্রিলার টুইস্টে ভরা ইন্দোনেশিয়ান মুভি ডু ইউ সি হোয়াট আই সি। তো বেশি বকবক না করে মুভিতে চলে যাওয়া যাক। শুরুতে দেখানো হয় 1986 সালের কোনো এক রাতের ঘটনা। প্রচণ্ড বৃষ্টির মধ্যে একটি লোক অনবরত কবর খুঁড়েই যাচ্ছে। তার চোখে মুখে ভয়ের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে এবং কবরের ভিতরে একটি লাশ দেখা যাচ্ছে। লোকটি লাশটিকে কবর থেকে উঠিয়ে একটি গাড়িতে তুলে একটি ঘরের মধ্যে নিয়ে যায় এবং বিভিন্ন রিচুয়াল করতে থাকে। এটা দেখে আমরা বুঝতে পারি লোকটি লাশটির উপর কালো জাদু করছে। এমন সময় আমরা দেখতে পাই একটি মেয়ে দরজার ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করছে ভেতরে কি হচ্ছে। তখনই লাশটি আচমকা মেয়েটার দিকে একদৃষ্টিতে তাকায়। এরপর ঘটনা চলে যায় 1996 সালে, প্রায় 10 বছর পরের ঘটনা। এটা একটি কলেজ ক্যাম্পাসের ভিতর দুজন বান্ধবী খুব সুন্দরভাবে মাওয়ারকে জন্মদিনের সারপ্রাইজ দেয়। মাওয়ার অনেক খুশি হয় এবং তার বান্ধবীরা মিলে খুব মজা করে। মাওয়ার এবার 20 বছরে পা দিয়েছে। তার পরিবার বলতে তেমন কেউ নেই। মাওয়ারের মা বাবা মারা গিয়েছে এবং তার একটা বোন আছে। সেও মাওয়ারের থেকে অনেক দূরে থাকে। মাওয়ার হোস্টেলে থেকে পড়াশোনা করছে। মাওয়ারের দুই বান্ধবী মাওয়ারের অনেক খেয়াল রাখে। কার্তিকা এবং ভে মিলে মাওয়ারের জন্য জন্মদিনের একটি সুন্দর ড্রেস উপহার দেয়। সেখানে তারা বলছিল মাওয়ারকে ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে। এই ড্রেসটা পরে কলেজে একটা চক্কর দিয়ে আসলে মাওয়ারের অনেক বয়ফ্রেন্ড হয়ে যাবে। সেখানে ভে এর বয়ফ্রেন্ড অ্যালেক্স চলে আসে। সে বলছিল আজকে সবাই মিলে নাইট ক্লাবে যাবে, কিন্তু মাওয়ারের যাওয়া হবে না, কারণ মাওয়ার প্রতি বছর তার জন্মদিনে তার মা বাবার কবর দেখতে যায়। তারপর সে তাড়াহুড়া করে কবরের উদ্দেশ্যে রওনা দেয়। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। যেতে যেতে মাওয়ার মন খারাপ করছিল, কারণ তার মা বাবাই ছিল তার একমাত্র পরিবার, কিন্তু আজ তারা বেঁচে নেই। অবশেষে মাওয়ার একটা পরিত্যক্ত কবরখানায় আসে এবং তার মা বাবার কবরে ফুল এবং গোলাপ জল ছিটিয়ে দেয়। মাওয়ারের মন আজ খুবই খারাপ, কারণ অন্যান্য জন্মদিনে তার মা নিজে হাতে তাকে কেক বানিয়ে খাওয়াতো। এখন আর দোকানের কেক মাওয়ারের ভালো লাগে না, আর মনের ভিতর অনেকটা আক্ষেপ নিয়ে বলে, মা, তোমাকে ভীষণ মিস করি। আগে যখন তুমি ছিলে তখন প্রতিটা জন্মদিনে আমাকে কেক বানিয়ে দিতে, আমাকে মজার মজার টিফিন বানিয়ে দিতে। দেখো, আজ আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, আমার বয়স এখন 20। এখন তাহলে আমি তো আমার একটা বয়ফ্রেন্ড বানাতে পারি, তাই না? আমি চাই আমার একটা বয়ফ্রেন্ড হোক, সে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসুক। আমার এই জন্মদিনে তোমাদের কাছে আমার এটাই চাওয়া, আমার একটা সুন্দর বয়ফ্রেন্ড হোক, যে আমাকে খুব ভালোবাসবে, আমার সমস্ত দায়িত্ব নেবে এবং আমাকে অনেক যত্নে রাখবে। কথাটি শেষ হওয়া মাত্রই একটা দমকা হাওয়া বয়ে যায়। সেখান থেকে ওঠার পর মাওয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু মাওয়ারের মন কেমন যেন উদাসীন হয়ে পড়ে। হঠাৎ মাওয়ারের সামনে একটি কুকুর এসে অনবরত ডাকতে থাকে এবং একটু পরে কুকুরটি নিজে থেকেই চলে যায়। অন্যদিকে বাড়িতে থাকা সবাই মাওয়ারের জন্য টেনশন করছে। বাড়ির মালিকের নাম অ্যাম্পক। মাওয়ার এবং তার বান্ধবীরা এই বাড়িতে ভাড়া থাকে। অ্যাম্পক তাদের টুকটাক কিছু কাজ করে দিত এবং টাকা উপার্জন করত। এছাড়া বাড়ি ভাড়া তো রাখতই প্রত্যেক মাসে। অ্যাম্পক একটু কর্কশ সুরে বলে ওঠে, দেখো, রাত 10টার পর গেট বন্ধ করে দিব, এরপর হাজার ডাকাডাকি করলেও গেট খুলব না। তখনই মাওয়ার চলে আসে। তখন মাওয়ারকে দেখে তার বান্ধবী বলছিল, আসার সময় কি কোনো ছেলে তোকে ড্রপ করে দিয়েছে?
এইসব নিয়ে অনেক হাসি ঠাট্টা হয়। আজ মনে হচ্ছে মাওয়ারের মন খুব সুখী। এরপর মাওয়ার নিজের রুমে যায় এবং রুমে গিয়ে ব্যাগ থেকে একটি কাঠের বক্স বের করে এবং তার ভিতরে আমরা একটি লাল ফিতা দেখতে পাই। তখনই দৃশ্য পরিবর্তন হয় এবং দেখা যায় টেলিফোন বেজে ওঠে। কার্তিকা তখন ফোনটি রিসিভ করে। তখন ফোনের ওপার থেকে কেউ কথা বলে না। পরপর দুবার কল আসে, কিন্তু কেউ ওপার থেকে কথা বলে না। এমন সময় হঠাৎ ওখানে মাওয়ার উপস্থিত হয়। তখন কার্তিকা মাওয়ারকে বলে একজন কল দিয়েছে, কিন্তু কোনো কথা বলছে না। তারপর মাওয়ার একটা মিষ্টি হাসি দেয়। এরপর দেখা যায় মাওয়ার তার বান্ধবীদের জন্য চা বানাচ্ছিল। তখন বান্ধবীরা মাওয়াকে উদ্দেশ্য করে বলে, কে কল দিয়েছিল গতকাল? কে সেই ব্যক্তি? তোকে ছাড়া আর কারোর সাথে কথা বলে না। এখানে দেখানো হয় মাওয়ারের আরেক বান্ধবী, যার নাম দোনা। তখন হঠাৎ দেখা যায় মাওয়ারের নাক থেকে রক্ত পড়ছে। তখন ভে মাওয়ারকে ঘরে নিয়ে তার নাকের রক্ত পরিষ্কার করে দেয়। তারপর মাওয়ার কথায় কথায় তার বয়ফ্রেন্ডের কথা বলে দেয়। মাওয়ার বলে এখনো তারা ডেটে যায়নি, তবে দেখা করছে। সে এখন খুব খুশি। সে বলে এটা তার ফার্স্ট লাভ। পরদিন সকালে মাওয়ার সেই লাল ফিতাটি পরে কলেজে যায় এবং হঠাৎ একটি জায়গায় গিয়ে থমকে যায়। মাওয়ার এক দৃষ্টিতে ভে এর বয়ফ্রেন্ডের দিকে তাকায়। ভে এর বয়ফ্রেন্ড অ্যালেক্স তখন কলেজে লিন নামে নতুন একটি মেয়ে এসেছে, তার সাথে ঘুরছে। মাওয়ার ভে এর কানের কাছে গিয়ে বলে অ্যালেক্স তোমার সাথে চিট করছে। মাওয়ার অ্যালেক্সকে উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। এরপর ভে অ্যালেক্সকে জিজ্ঞেস করে মেয়েটা কে। অ্যালেক্স তখন বলে মেয়েটার নাম লিন, কলেজে নতুন এসেছে, কার্তিকার সাথে FM স্টুডিওতে কাজ করে। এবং সেখানে আরও জানা যায় লিনের ভৌতিক অভিজ্ঞতা অনেক বেশি। সেদিন কার্তিকা, ভে এবং দোনা মিলে মাওয়ারের জন্য ডিনার টেবিলে অপেক্ষা করছে। অন্যদিকে বাড়ির মালিক অ্যাম্পক ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে হঠাৎ ময়লার থলিতে লক্ষ্য করে একটি কাটা মুন্ডু। তখন ভয় পেয়ে ময়লার ব্যাগটি সেখানে ফেলে দিয়ে অ্যাম্পক কিছুটা দূরে সরে যায়। কিছুক্ষণ পরে আবার গিয়ে দেখে সেখানে ময়লা ছাড়া আর কিছুই নেই। তারপর দেখা যায় গেটের দরজা আপনা আপনি খুলে যায়। ময়লা ফেলে দিয়ে অ্যাম্পক যখন ঘরে আসে তখন দেখা যায় মাওয়ার চা করছে। অ্যাম্পক তখন জিজ্ঞেস করে এত রাতে কার জন্য চা করছো? তখন মাওয়ার বলে বাসায় গেস্ট এসেছে। দৃশ্য পরিবর্তন হয় এবং দেখা যায় পরদিন সকালে রুমের মধ্যে বিভিন্ন জায়গায় কাদামাটি পড়ে আছে। অ্যাম্পক এগুলো দেখে খুব চিল্লাপাল্লা করে। এমন সময় অ্যালেক্স প্রতিদিনের মতোই সবাইকে ডাকতে আসে কলেজে যাওয়ার জন্য। অ্যালেক্স সবাইকে ডাক দেওয়ার পর যখন মাওয়ারকে ডাকতে যায় তখন দেখে মাওয়ারের ঘরের জানলা দরজা সবকিছুই বন্ধ। রুমের ভিতরে মাওয়ার আছে কিনা এটা দেখার জন্য অ্যালেক্স জানলায় উকি দেয় এবং কিছু সময় পর হঠাৎ দেখে কিছু একটা চোখের সামনে দিয়ে জোরে মুভ করলো। এটা দেখে অ্যালেক্স কিছুটা ঘাবড়ে যায়। ভে সেখানে আসলে অ্যালেক্স ভেকে কিছু বলে না। কার্তিকা সেদিন রাতে FM শো এর হোস্ট করছিল। এখানে পছন্দের গান প্লে করার জন্য কার্তিকা কিছু কল বাছাই করছিল। একটা কল রিসিভ করার পর সে শুনতে পাচ্ছিল এক ধরনের কাঠের বেলের শব্দ। এই কাঠের বেলগুলা সাধারণত কবরস্থানে ব্যবহার করা হয়। কার্তিকা কিছুটা ঘাবড়ে যায় এবং ভয় ভয় জিজ্ঞেস করে আপনি কোন গানটি শুনতে চাচ্ছেন এবং এই গানটি কার উদ্দেশ্যে প্লে করবেন। তখন ফোনের অপর পাশ থেকে কর্কশ কণ্ঠে উত্তর আসে এটা মাওয়ারের জন্য প্লে করব। কার্তিকা তখন জিজ্ঞেস করে আপনি কি তার উদ্দেশ্যে কোনো লাইন বলতে চান? তখন ফোনের অপর পাশ থেকে কর্কশ কণ্ঠে উত্তর আসে মাওয়ার আমাকে দেওয়া প্রতিশ্রুতি তুমি যেন ভুলে যেও না। কার্তিকা তখন মনে মনে ভাবে এটা তো তার বান্ধবী মাওয়ারের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। তখন কার্তিকা কৌতূহলবশত জিজ্ঞেস করে আপনার নাম কি? তখন ফোনের অপর পাশ থেকে উত্তর আসে নাম রেস্তো। পরের দিন এইসব বিষয় নিয়ে কার্তিকা ভে এর সাথে ডিসকাস করছিল। তুই ইদানিং খেয়াল করেছিস
মাওয়ারের আচার ব্যবহার কেমন বদলে যাচ্ছে। মাওয়ার আগের মতো আমাদের সাথে মিশতে চায় না, কথা বলতে চায় না। তুই আগের দিন আমার ব্রডকাস্ট শুনিসনি? সেদিন একটা অদ্ভুত লোক ফোন কলে আমাকে মাওয়ারের বিষয় বলছিল। তারা দুজন মূলত এইসব বিষয় ডিসকাস করছিল। হাঁটতে হাঁটতে তারা মাওয়ারের দুজন ক্লাসমেটের সাথে দেখা করে এবং জানতে পারে মাওয়ার গত 2 দিন যাবৎ কলেজে আসেনি। এটা শোনার পর দুইজন খুব চিন্তিত হয়ে পড়ে। বাড়িতে এসে ভে তার বয়ফ্রেন্ড অ্যালেক্সকে ফোন করে বলে কলেজের ভিতর রেস্তো নামে কোনো ছেলে থাকলে তাকে জানাতে, এবং ভে অ্যালেক্সকে সব বিষয় খুলে বলে এই পর্যন্ত যা যা হয়েছে। এবং অ্যালেক্স গতদিন ঘটে যাওয়া ঘটনাটি ভেকে শেয়ার করে। অ্যালেক্স বলে সে মাওয়ারের রুমের ভিতর কিছু একটা দেখেছে। এদিকে দেখা যায় মাওয়ার আজ খুব সুন্দর করে সাজুগুজু করছে। সেদিন রাতে 4-5টা একটু নির্জন থাকায় স্পিচ দেওয়ার প্র্যাকটিস করছে। ভে আসলে জার্নালিজম নিয়ে পড়াশোনা করে। টেপ রেকর্ড করার সময় তার কথার মাঝে ভে মাওয়ারের কিছু কথা শুনতে পায়। টেপ রেকর্ডার অন করার পর সেখানে মাওয়ারের কথা শোনা যায়। মাওয়ার তখন বলছিল, রেস্তো, তুমি আমাকে কথা দাও, আমাকে কখনোই ছেড়ে যাবে না। তুমি ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি তোমাকে ওয়াদা করছি, তুমি আমাকে যেখানেই নিয়ে যাবে আমি সেখানে তোমার সাথে চলে যাব। এখন কথা হচ্ছে ভে তার নিজের রুমে বসে রেকর্ড করছিল। মাওয়ারের রুম ভে এর রুমের থেকে অনেকটা দূরে। তাহলে টেপ রেকর্ডারে মাওয়ারের কথা কিভাবে রেকর্ড হলো? মাওয়ার রুমের বাইরে আছে কিনা এটা চেক করতে ভে রুমের বাইরে বের হয়। তখন ভে তার পিছনের দিক দিয়ে কাউকে চলে যেতে লক্ষ্য করে। বিষয়টা উপেক্ষা করে ভে মাওয়ারের রুমের দিকে যেতে থাকে। তারপর হঠাৎ মাওয়ারের দেখা পায়। তখন ভে জিজ্ঞেস করে, এত রাতে তুই বাহিরে কি করছিস? আর এত রাতে তুই কার সাথেই বা কথা বলছিলি? মাওয়ারের এই প্রশ্নের উত্তরে কিছুই বলে না। ভে বলে, তুই যার সাথে কথা বলছিলি তার নাম কি রেস্তো? রেস্তোর নাম শুনেই মাওয়ার মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ভে সেই টেপ রেকর্ডার কার্তিকাকে শোনায় এবং কার্তিকা ভেকে জানায় কলেজে রেস্তো নামে মাত্র 3 জন ছেলে ছিল। এর মধ্যে 2 জন রেস্তো মারা গিয়েছে এবং একজন রেস্তো বিদেশে থাকে। এটা থেকে তারা দুজনেই ক্লিয়ার হয় কলেজের ভিতর রেস্তো নামে কোনো ছেলের সাথে মাওয়ারের সম্পর্ক হয়নি। তারপর ভে অ্যালেক্সের সাথে কথা বলে বুঝতে পারে মাওয়ারের সাথে কোনো একটা অলৌকিক কিছু ঘটে চলেছে, কারণ অ্যালেক্স সেদিন মাওয়ারের রুমে অদ্ভুত কিছু অস্তিত্ব লক্ষ্য করেছিল। এরপর ভে চলে যায় লিনের সাথে কথা বলতে, কারণ অ্যালেক্স ভেকে বলেছিল লিনের অনেক ভৌতিক অভিজ্ঞতা আছে। এখানে লিন ভেকে জানায় মাওয়ারের রুমের ভিতর অদ্ভুত কিছুর একটা অস্তিত্ব আছে, এটা লিন জানে। অ্যালেক্স লিনকেও এ বিষয় বলেছিল। ভে এইসব বিষয় সাইডে রেখে বলে সমস্যাটা তখন থেকেই শুরু হয় যখন থেকে মাওয়ারের বয়ফ্রেন্ড হয়। লাস্ট মাওয়ারকে স্বাভাবিক দেখেছিলাম ওর জন্মদিনের দিন, ওর মা বাবার কবর ভিজিট করার আগে। লিন জিজ্ঞেস করে, সেদিন কি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল? তখন ভে বলে, সেদিন অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আমরা মাওয়ারকে সেদিন যেতে বারণ করেছিলাম। তারপর আরও একটু ভেবে ভে বলে, সেদিন মাওয়ারের পিরিয়ড চলছিল। এ কথা শুনে লিন বলে, পিরিয়ডের সময় মেয়েরা অপবিত্র থাকে, সেদিন কি মাওয়ার সাথে করে কিছু নিয়ে এসেছিল? ভে আসলে অত কিছু খেয়াল করেনি। তারপর লিন কিছু মন্ত্র উচ্চারণ করে রিচুয়ালের মাধ্যমে দেখতে পায় একটা কাঠের বক্স। যদি মাওয়ারের ঘরে কোনো কাঠের বক্স থাকে তাহলে এসবের কারণ এই কাঠের বক্স। তারপর ভে জলদি বাড়িতে গিয়ে অ্যাম্পকের কাছে সবকিছু খুলে বলে এবং অ্যাম্পকের কাছ থেকে মাওয়ারের ঘরের ডুপ্লিকেট চাবি চায়। অ্যাম্পক প্রথমে দিতে রাজি না হলেও পরে চাবিটি দিয়ে দেয়। চাবিটি নিয়ে ভে মাওয়ারের রুমের ভিতর প্রবেশ করে এবং তন্ন তন্ন করে সব জায়গায় কাঠের বক্স খুঁজতে থাকে। সে কোথাও কাঠের বক্স দেখতে পায় না। তারপর হঠাৎ মাওয়ারের পড়ার টেবিলের একটি কোণায় কাঠের বক্স খুঁজে পায়। বক্সের ভিতরে একটি লাল ফিতা দেখা যায়।
সেই মুহূর্তে হঠাৎ পেছন দিক দিয়ে মাওয়ার এসে পড়ে। ভে এটাতে প্রচণ্ড পরিমাণ ঘাবড়ে যায়। মাওয়ার প্রচণ্ড রাগ নিয়ে বলে, আমার অনুমতি না নিয়ে আমার রুমে প্রবেশ করার সাহস তোমাকে কে দিয়েছে? এখনই আমার রুম থেকে বেরিয়ে যাও। এর ভিতরে ভে লুকিয়ে বক্সের লাল ফিতাটি নিজের কাছে রেখে দেয়। অপরদিকে দেখা যায় কার্তিকা ঘরে বসে নিউজ দেখছিল। নিউজ চ্যানেলে দেখা যায় বিশ্বের বিখ্যাত র্যাপার টুপাক অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, তার উপর হামলা করা হয়েছে। কার্তিকা তার অনেক বড় ফ্যান, এজন্য সে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। সেদিন রাতে যখন মাওয়ার লাল ফিতাটি পরার জন্য কাঠের বক্সটা খোলে, তখন দেখতে পায় সেখানে কোনো লাল ফিতা নেই। এদিকে কার্তিকা রুমে বসে কান্না করছিল। তখন সে হঠাৎ খেয়াল করে তার রুমের দরজাটা বাইরে থেকে কেউ খোলার চেষ্টা করছে। তখন সে বাইরে চেক করতে যায় এবং কিছু দেখতে না পেয়ে আবার রুমের ভিতর চলে আসে। তখন রুমের দরজা অটোমেটিক নিজে নিজে জোরে বন্ধ হয়ে যায়। বেসিনে মুখ ধুতে গিয়ে যখন টাওয়াল দিয়ে মুখটা মুছে ফেলছিল, তখন আয়নার দিকে চেয়ে দেখে অনেক কাদা লেগে আছে। পরক্ষণে দেখতে পায় আর কাদা নেই। অন্যদিকে ভে ঘুমাচ্ছিল। হঠাৎ কাদাযুক্ত কাপড় দিয়ে একটা এন্টিটি ভেকে ফোর্সফুলি ঢেকে রেখেছে। কাপড়টি ঠিক কাফনের কাপড়ের মতো। তারপর ভয়ে সে কার্তিকার রুমের দিকে রওনা দেয়। তার হাতের মধ্যে ছিল সেই লাল ফিতাটি। কার্তিকার রুমের দিকে যাওয়ার সময় সে দেখল কেউ তাকে পিছু করছে এবং সমস্ত লাইট অফ হয়ে যাচ্ছে। এরপর কার্তিকা এবং ভে দুইজন দুইজনের সঙ্গে ধাক্কা খায় এবং তারা দুইজনই খুব ভয়ের মধ্যে ছিল। পরের দিন সকালবেলা দুইজন মিলে লিনের কাছে যায় এবং সেই ফিতাটি দেয়। লিন একটি বাটির ভিতরে অনেক রকমের ফুল দিয়ে কিছু রিচুয়াল করতে থাকে এবং ফিতাটি ওই বাটির ভিতর রেখে দেয়। তারপর কিছু সময় পর ফিতাটি তোলার পর দেখা যায় এটি একটি কাফনের কাপড়ের অংশ। লিন এবার সিওরিটি দিয়ে বলে, তোমার বান্ধবীর উপর একটা প্রেতাত্মা ভর করেছে। লিন বলল, তোমরা কি তাকে দেখতে চাও? দুই বান্ধবী তখন রাজি হয়ে গেল। লিন বলল রুমের ভিতরে মরেঙ্গা পাতা ছড়িয়ে রাখতে, তবেই তাকে দেখা সম্ভব। এবং বাসায় এসে ভে অ্যাম্পকের রুমের মরেঙ্গা পাতা ছড়িয়ে রাখে। তারা সবাই অ্যাম্পকের রুমে খাওয়া দাওয়া করে। মাওয়ার কোনো না কোনো সময় রাতে ডিনার করতে অবশ্যই অ্যাম্পকের রুমে আসবে এবং সেই সুযোগেই তাকে দেখা যাবে। এমন সময় হঠাৎ করে বাইরে অনেক মেঘ গর্জন করে ওঠে। ছাদে অ্যাম্পক অনেক কাপড় মেলে দিয়েছিল, সেগুলো তুলতে অ্যাম্পক তাড়াতাড়ি সেখান থেকে ছাদে চলে যায়। কাপড় তোলার সময় হঠাৎ অ্যাম্পক কিছু একটার এন্টিটি অনুভব করে এবং সেখানে জোরে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে বাকি সবাই অ্যাম্পকের কাছে চলে আসে। অ্যাম্পককে কোনো মতে শান্ত করে তাকে কিচেন রুমে নিয়ে আসে সবাই। কিচেনে মাওয়ারও ছিল। তখন ভে রাগের মাথায় মাওয়ারকে চিৎকার করে বলে, তোর কোনো সমস্যা হলে আমাদেরকে শেয়ার করতে পারিস, আমরা তোকে হেল্প করব। আমরা তোর ভালো চাই, খারাপ চাই না। রেস্তো নামের ছেলেটা তোর সঙ্গে কি করেছে আমাদের সবকিছু শেয়ার কর, আমরা সবকিছুটা সামলে নিব। এটা শোনার পর মাওয়ার ভীষণ রেগে যায়, কারণ তখন সবাই রেস্তোর বিপক্ষে কথা বলছিল। এরপর রাগের মাথায় ভে এর কাছে এসে বলে, তোর একটা বয়ফ্রেন্ড আছে, সে তোকে চিট করছে, সে তোকে রেখে অন্যজনকে ডেট করছে। কার্তিকাকে বলে, তোর একজন আইডল আছে যে কিছুক্ষণ আগে মারা গেছে এবং তুই যার কোনো খেয়ে কাজ নেই, মানুষের কাজের মধ্যে ব্যাঘাত ঘটাস। কিন্তু আমার রেস্তো রয়েছে, তোরা যদি তাকে দেখতে চাস তাহলে আজ রাত পর্যন্ত অপেক্ষা কর, আজ রাতে আমার রেস্তো আসবে। তারপর দেখা যায় সবাই মিলে রেস্তোর জন্য অপেক্ষা করছে। মাওয়ার তখনও বলে, রেস্তো আসবে, রেস্তো আসবে। কথাটা বলতেই হঠাৎ ইলেকট্রিসিটি অফ হয়ে যায়। তবে মাওয়ারকে তারা আর কোথাও খুঁজে পায় না। তারা সবাই মাওয়ারকে হাতে টর্চ লাইট নিয়ে খুঁজতে থাকে। টর্চ নিয়ে ভে মাওয়ারকে বাইরের দিকটায় খুঁজতে যায়
এমন সময় হঠাৎ করে মাওয়ার পেছন থেকে এসে উপস্থিত হয়। মাওয়ার বলে, অবশেষে এখন আমার রেস তোকে তোরা দেখতে পাবি। এমন সময় জোরে একটা বিদ্যুৎ চমকায় এবং বিদ্যুতের আলোতে বীভৎস দানবীয় পচা গলা একটা লাশকে দেখা যায়। লাশটি মাওয়ারের পেছনে দাঁড়িয়েছিল। এটা দেখার পর ভে প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে এবং ভয়ে অনেকটা দূরে সরে যায় এবং অনেক জোরে দৌড়ে ভে চলে যায় ডাইনিং রুমে বাকি সবার কাছে। একটু পরেই একটা সাইড থেকে মাওয়ারের কণ্ঠ ভেসে আসে। মাওয়ার তখন সবার উদ্দেশ্যে বলে, আমার রেস্তোর সাথে তোরা দেখা করবি না? তখন সবাই টর্চ লাইট মারে এবং মাওয়ারের পিছনে সেই পচা গলা বীভৎস দেখতে লাশ দেখা যায়। সবাই প্রচন্ড ভয়ে দৌড় দিয়ে ভে এর রুমে চলে যায়। রুমে পৌঁছাতে পৌঁছাতে ভে ভাবে মাওয়ার তো বাইরে একা রয়েছে, মাওয়ারের যদি কোনো ক্ষতি হয়। এটা ভেবে ভে আবার মাওয়ারকে খুঁজতে রুমের বাইরে যায় এবং খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে কার্তিকার রুমে গিয়ে পৌঁছায় এবং লাইটের নিচে দাঁড়াতেই চারপাশ থেকে বীভৎস আওয়াজ ভেসে আসে এবং চারপাশে সেই বীভৎস পচা গলা লাশকে দেখা যায়। অন্যদিকে ভে ফিরে আসছে না দেখে কার্তিকা এবং দোনা মিলে দুজন বাইরে আসে। আসার পর মাওয়ারকে দেখা যায় বৃষ্টির ভিতর একা একা দাঁড়িয়ে আছে। মাওয়ার বৃষ্টির মধ্যে একা একা কোথায় জানি চলে যাচ্ছিল। তখন তারা দুজন মিলে অনেক কষ্টে মাওয়ারকে ধরে বেঁধে নিয়ে আসে। অনেক কষ্টে ধরে বেঁধে মাওয়ারকে একটি সোফার উপরে শোয়ানো হয়। তখন মাওয়ার অনেক বেশি কান্না করছিল। মাওয়ার বলছিল, বাইরে আমার জন্য ও অপেক্ষা করছে, আমাকে যেতেই হবে, আমাকে দয়া করে যেতে দাও। রেস তো আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে থাকতে চাই না। তারা সবাই মিলে মাওয়ারকে সেখানে জোর করে ধরে রাখার চেষ্টা করছিল। হঠাৎ মাওয়ারের দুই হাতের উপর রেখে এবং পা দুটা শক্ত করে সোজা করে রাখে, ঠিক সম্পূর্ণ একটা মৃত লাশের মতো। তারপর দেখা যায় মাওয়ার আস্তে আস্তে শূন্যে উপরে উঠে যায়। ভে এবং কার্তিকা অ্যাম্পক এবং ড্রোনাকে বাসায় রেখে মেলাতির নম্বর দিয়ে যায়। মেলাতি হচ্ছে মাওয়ারের ছোট বোন। তাদেরকে বলে ইমিডিয়েটলি মাওয়ারের বোন মেলাতিকে ফোন দিয়ে যেন তার বোনের বাড়িতে আসতে বলে। এরপর ভে এবং কার্তিকা দুইজন চলে যায় মিস লিনের বাড়িতে। লিনের বাড়িতে কলিং বেল বাজাতেই দরজা খোলে অ্যালেক্স। ভে এটাতে খুব কষ্ট পায়, কারণ ভে বুঝে গেছে অ্যালেক্স তার সাথে প্রতারণা করছে। অ্যালেক্স ডাবল টাইমিং করছে। তারপরও সে নিজের খারাপ লাগা নিজের মধ্যে রেখে লিনের সাথে দেখা করে এবং সকল সমস্যার কথা বলে এবং লিনকে বাড়িতে নিয়ে আসে। মিস লিন এসে মাওয়ারের উপর কিছু রিচুয়াল করার পর সারা বাড়িতে মরেঙ্গা পাতা ছিটিয়ে দিতে বলে এবং সাথে একটা কাপড়ের কাপড় আনতে বলে। মাওয়ারকে রিচুয়ালের জন্য প্রস্তুত করা হয়। হঠাৎ বাইরে কিসের যেন একটা শব্দ হয়। মিস লিন বাইরে চোখ রাখতেই সেই বীভৎস লাশকে দেখতে পায়। তখন হঠাৎ মাওয়ার অট্টহাসিতে মেতে ওঠে। তারা সবাই মিলে মাওয়ারকে ধরে রাখতে পারছিল না। লিন তখন বলছিল এই কাফনের কাপড়টা মৃত মানুষদের মতো মাওয়ারের গায়ে পেঁচিয়ে দিতে। পরবর্তীতে বিষয়টা একটু স্বাভাবিক হয়। রাতে সবাই একসাথে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ভে ঘুম থেকে ওঠে। উঠে দেখে মাওয়ার পাশে নেই। সে চারপাশে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে একটা রুমের ভিতরে গিয়ে ভে নিজের লাশ নিজেই দেখতে পায় এবং লাশের চারপাশে সবাই মিলে কোরআন তেলাওয়াত করছে। এটা আসলে ভে এর একটা দুঃস্বপ্ন ছিল। দুঃস্বপ্ন থেকে হঠাৎ ঘুম ভাঙলে ভে আসলেই পাশে মাওয়ারকে খুঁজে পায় না। সেই সময় মাওয়ারের ছোট বোন মেলাতি বাসায় এসে হাজির হয়। সমস্ত ঘটনা তার ছোট বোনকে খুলে বলা হয়। লিনের সন্দেহ ছিল এই ডিমনটির সাথে মাওয়ারের পরিবারের কোনো কানেকশন আছে। এই বিষয়টি মেলাতিকে জানালে সে বলে তার পরিবারে কেউ কোনোদিন ব্ল্যাক ম্যাজিক করেনি, ব্ল্যাক ম্যাজিকের সাথে কারো কোনো সম্পর্ক নেই। তারপর দেখা যায় সবাই মিলে মাওয়ারের পৈতৃক বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়
এখানে গেলে কিছু একটা রহস্য উদ্ঘাটন হতে পারে। তারা সবাই যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু 4টা মেয়ে একা গিয়ে কী বা করবে, এই জন্য অ্যালেক্সকেও তাদের সাথে নেয়। গিয়ে পৌঁছায় মাওয়ারের পৈতৃক বাড়িতে, কিন্তু অ্যালেক্স কিছুটা ইতস্ত বোধ করছিল, কারণ তার প্রেজেন্ট গার্লফ্রেন্ড এবং পাস্ট গার্লফ্রেন্ড দুজনই এক জায়গায় বসেছিল। যাই হোক, এবার তারা সবাই মিলে মাওয়ারের পৈতৃক বাড়িতে প্রবেশ করে। বাড়িতে যাওয়ার পর মাওয়ারকে সবাই অনেক জোরে চিৎকার করে ডাকতে থাকে, কারণ মাওয়ার সকাল থেকেই নিখোঁজ। সবাই মিলে আশেপাশে অনেক খুঁজতে থাকে, কিন্তু কিছুই খুঁজে পায় না। রহস্যজনক তারা কিছুই দেখতে পায় না। বাড়িটি ছিল অনেক পরিত্যক্ত। বাড়িটি দেখেই বোঝা যাচ্ছিল এখানে বহু বছর ধরে কেউ থাকেনি। এরপর তারা সবাই মিলে সব রুমে গিয়ে চেক করতে থাকে কোনো কিছু পাওয়া যায় কিনা। সব রুম চেক করার পরে হঠাৎ তাদের নজরে আসে একটি রুমের সামনে অনেক মালপত্র রাখা। তারপর তারা সেই মালপত্রগুলো সরিয়ে রুমের ভিতর প্রবেশ করে। এরপর বের হয় মুভির আসল টুইস্ট। রুমের ভিতরে ঢোকার পর যা দেখতে পায় তা দেখার পর কারো আর হুঁশ থাকে না। রুমের ভিতর ঢুকতেই দেখা যায় কালো জাদুর অনেক সামগ্রী। সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে রুমের ভিতর একটি লাশকে শোয়ানো অবস্থায় দেখা যায়। লাশের উপরে বিভিন্ন রিচুয়াল করা হয়েছে, এটা দেখেই বোঝা যায়। আমরা মুভির শুরুতে এই লাশটিকেই দেখেছিলাম। মিস লিন লাশটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং বলে এই লাশটির সাথে কালো জাদু করা হয়েছে, এবং লাশটি দেখে আর কারো বুঝতে বাকি থাকে না এই লাশটির উপর কালো জাদু করছে মাওয়ারের বাবা। লাশটির সাথে কালো জাদু করা হয়েছিল ভাগ্য পরিবর্তন এবং অনেক টাকা পয়সার মালিক হওয়ার জন্য। এই প্রসেসটা করা হয় একটি লাশের মাধ্যমে, যার মাধ্যমে অনেক ধন সম্পত্তির মালিক হওয়া যায়। এবং এই সময় এটাও জানা যায় এই রিচুয়ালের কারণে এই লাশের আত্মাটি তাদের ফ্যামিলির কারো না কারোর সাথে 1000 বছর থেকে যাবে। এখানে সব থেকে বড় ভুল করেছিল মাওয়ার, কারণ অপবিত্র অবস্থায় কবরের কাছে গিয়ে একজন বয়ফ্রেন্ড উইশ করে। আসলে সেই কবরটি তার মা বাবার ছিলই না, সেটা ছিল রেস্তোর কবর। তারপরে ঘটল এক অস্বাভাবিক ঘটনা। সেখানে উপস্থিত সবাই রেস্তোর বসে চলে আসে। সবার হাত পা শক্ত হয়ে যায়, ঠিক মৃত মানুষদের মতো, এবং নিচে পড়ে যায়, ঠিক কবরের ভিতর লাশ যেমন থাকে সেভাবেই। মিস লিন বলছিল তাড়াতাড়ি সেই ফিতাটা পকেট থেকে বের করে লাশের মাথায় বেঁধে দিতে। আসলে এই ফিতাটা ওই লাশেরই। সময় অনেকটা ঘনিয়ে যায়। অ্যালেক্স চিন্তিত হয়ে পড়ে, ঘরে সবাই কি করছে এটা ভেবে। অ্যালেক্স এটা ভেবে রুমের ভিতরে চলে আসে। এরকম পরিস্থিতি দেখে অ্যালেক্স ভের হাত থেকে ফিতাটি নিয়ে লাশের মাথায় জলদি বেঁধে দেয়। এরপর অবস্থা একটু স্বাভাবিক হয়। সবাই সকল পরিস্থিতি বুঝে যাওয়ার পর লাশটি গাড়িতে করে নিয়ে ইমিডিয়েটলি তারা কবরস্থানের দিকে যায়। অ্যালেক্স একা লাশটি টেনে নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে মেলাতি এবং ভে হাঁটতে হাঁটতে দেখতে পায় তাদের পিছনে কেউ নেই। হঠাৎ সামনে তাকাতেই তারা মাওয়ারকে দেখতে পায়। তারা দুজন মাওয়ারের পিছনে দৌড়াতে থাকে। অন্যদিকে লিন এবং কার্তিকা আলাদা হয়ে গেছে। অন্যদিকে একা পড়ে গেছে অ্যালেক্স। অ্যালেক্স ভয়ে সবাইকে ডাকাডাকি শুরু করে, কিন্তু অ্যালেক্সের কথায় কেউ সাড়া দেয় না। তখন তাদের সবার উদ্দেশ্য হচ্ছে মাওয়ারের মা বাবার যে কবর, অর্থাৎ রেস্তোর যে কবর, সেটা খুঁজে বের করা। কিন্তু মেলাতি এবং ভে যখন তাদের কবরটা খুঁজতে যায়, সেখানে তারা দেখতে পায় প্রত্যেকটা কবরেই একই নাম লেখা। অন্যদিকে লিন এবং কার্তিকা পথভ্রষ্ট হয়ে যায়। এক পর্যায়ে তারা দেখতে পায় প্রত্যেকটা কবর থেকে রেস্তো উঠে আসছে এবং ভয়ঙ্করভাবে তাদের দিকে তাকিয়ে আছে। লিন কার্তিকাকে বলছিল বামে না তাকাতে। এক পর্যায়ে তারা হঠাৎ কিছু লোককে একটা মৃতদেহ নিয়ে যেতে দেখতে পায়। আসলে এরা হচ্ছে জিন।
এদের সম্প্রদায়ের কেউ একজন মারা গেছে, তাই তাকে কবর দিতে তারা নিয়ে যাচ্ছে। লিন কার্তিকাকে বলে তাদেরকে ফলো করতে, তারা সঠিক পথেই যাবে। তাদেরকে ফলো করতে করতে এক পর্যায়ে সবার সাথে গিয়ে দেখা হয়। ঠিক তারপরই তারা আসল কবরটা খুঁজে পায়। সবাই তখন কবর খোঁড়াতে ব্যস্ত। কবর খুঁড়তেই সেখানে মাওয়ারের লাশ দেখা যায়। লাশ দেখে সবাই অনেক কষ্ট পায় এবং কান্নায় ভেঙে পড়ে। মেলাতি অর্থাৎ মাওয়ারের ছোট বোন তখন লাশটিকে দেখতে পায়। তখন সে প্রচন্ড পরিমাণে কান্নায় ভেঙে পড়ে এবং মাওয়ারের মুখে হাওয়া দিতে থাকে। মাওয়ারের শরীরে তখন প্রাণ নেই বললেই চলে। অর্ধেক শরীর ঠান্ডা হয়ে গিয়েছে এবং ভেতরে কোনো হার্টবিটের আওয়াজ শোনা যাচ্ছে না। তখন হঠাৎ করে মাওয়ারের লাশ জীবিত হয়ে যায় এবং মেলাতির ঠোঁট জোরে কামড়ে ধরে। সে খুব বীভৎস দৃশ্য। ঠোঁট থেকে অনর্গল রক্ত পড়তে থাকে। অনেক কষ্ট করে কবর থেকে মাওয়ারকে উঠানো হয় এবং মাওয়ার খুব ছটফট করে। সে তখন রেস্তোকে ডাকতে শুরু করে। সে তখন রেস্তোকে বলে, তুমি আমাকে এসে নিয়ে যাও। তুমি ছাড়া আমি কারোর সাথে থাকতে চাই না। তুমি ছাড়া এই পৃথিবীতে আমাকে কেউ নেই। ঠিক এমন সময় রেস্তোর লাশ জীবিত হয়ে ওঠে। রেস্তোর লাশ কবরে ফেলে দেয় এবং কবর থেকে রেস্তো উঠে দাঁড়াতেই যাবে, তখন সবাই মিলে কবরে মাটি দিয়ে দেয়। তারপর অবস্থা কিছুটা স্বাভাবিক হয়। তখন সবাই দেখে বুঝতে পারে আস্তে আস্তে রেস্তোর প্রভাব কাটিয়ে উঠছে মাওয়ার। এরপর গাড়ি নিয়ে বাড়িতে ফেরার পথে গাড়ির ভিতর রেডিওতে শোনা যায় বিখ্যাত র্যাপার কিছু সময় আগে মারা গিয়েছে। দৃশ্য পরিবর্তন হয় এবং দেখা যায় মাওয়ার ধীরে ধীরে সুস্থ হয়ে গিয়েছে এবং সব আগের মতোই হয়ে গিয়েছে। আগের মতোই সবার সাথে মিলেমিশে চলছে মাওয়ার এবং নিয়মিত কলেজে যাচ্ছে। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু অ্যালেক্স একুলো হারায় ওকুলো হারায়। তবে হঠাৎ একদিন 3 বান্ধবীর রুমে একটা চিঠি এসে পড়ে। 3 বান্ধবী চিঠিটা পড়েই হঠাৎ দৌড়ে মাওয়ারের রুমে চলে যায়। রুমের দরজা খুলতেই দেখতে পায় মাওয়ারের নিথর দেহ সিলিংয়ে ঝুলছে। চিঠিতে একটা লেখা ছিল, আমি আমার বান্ধবীদের নিয়ে গর্ব করি, কারণ আমার বাবা মা আমাকে যতটুকু না যত্ন করেছে তার থেকে বেশি আমার বান্ধবীরা আমাকে ভালোবেসেছে, যত্ন করেছে। তারা চায় না আমার জীবনটা একটা খারাপ লোকের সাথে জুড়ে থাক। হতে পারে রেস্তো তোদের চোখে অনেক খারাপ, কিন্তু রেস্তো যেমনই হোক না কেন আমি তাকে অনেক ভালোবাসি। আমি তাকে ছাড়া থাকতে পারবো না, তাই চলে গেলাম। মুভির ঘটনা এখানেই শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তরগুলো দিয়ে দিব। বাই বাই, টেক কেয়ার গাইস।